এই মামলায় ওবায়দুল কাদের সাহেব সহ আরও 6 জন আসামি আছেন। তারা হলেন বাহাউদ্দিন নাসিম সাহেব, আরাফাত সাহেব, যুবলীগের তৎকালীন সভাপতি এবং সেক্রেটারি পরশ সাহেব এবং নিখিল সাহেব, এবং ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাদ্দাম এবং সেক্রেটারি ইনান। এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনে দ্বিতীয় দিনে আজকে আমরা যেটা বলেছি সেটা হলো গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র জনতাকে দমন করার জন্য 11/7/2024 তারিখে জনাব ওবায়দুল কাদের সাহেবের সাথে ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাদ্দামের একটি কথোপকথন হয়। আমাদের তদন্ত সংস্থা সেই কথোপকথনের রেকর্ড জব্দ করেছে। সিআইডি থেকে এই কথোপকথন সঠিক কিনা সেই মর্মে ফরেনসিক রিপোর্ট আমাদের কাছে এসেছিল, আমরা সেটা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। এই কথোপকথনে দেখা যায় যে সাদ্দাম ওবায়দুল কাদের সাহেবকে ফোন করে বলছেন যে আন্দোলনকারীরা রাত 8:30টার সময় তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে এবং আজকেও তারা তাদের কর্মসূচি সম্পন্ন করেছে। এই কথা শোনার পরে ওবায়দুল কাদের সাহেব সাদ্দামকে বলছেন, পিটাও না কেন ওদের, মারো না কেন, বাড়তে দাও কেন। এরপরে সাদ্দাম সাহেব সেই কথার জবাব দিয়েছেন। পরবর্তীতে দুজনের আরও কিছু কথোপকথনের মাধ্যমে কথাটি শেষ হয়েছে। আমরা ট্রাইব্যুনালে দেখিয়েছি যে বিইং এ সেক্রেটারি অব দি পলিটিক্যাল পার্টি, তারই সাবঅর্ডিনেট একজন ছাত্রলীগের সভাপতিকে উনি নির্দেশ দিচ্ছেন যে পিটাও না কেন ওদের, মারো না কেন, বাড়তে দাও কেন। এই 3টি শব্দের মাধ্যমে এইটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 3(2) এর অধীনের একটি অপরাধ, যেটাকে আমরা বলি ইনসাইটমেন্ট, উস্কানি দেওয়া। এবং 14 তারিখে যখন তৎকালীন প্রধানমন্ত্রী বললেন আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি, এবং পরবর্তীতে ওবায়দুল কাদের ছাত্রলীগকে বলেছিলেন যে এই আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। উনি আরও বলেছিলেন যে এই রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগ দেওয়ার জন্য যথেষ্ট, ছাত্রলীগই দিবে। এই বক্তব্যের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 তারিখে 3 শতাধিক আন্দোলনকারী নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে ছাত্রলীগের সশস্ত্র ক্যাডার বাহিনী পিটিয়ে, গুলি করে এবং কুপিয়ে জখম করেছিল। তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য গিয়েছিল, তখন ঢাকা মেডিকেলে আক্রমণ করে ওই আহত ছাত্রদেরকে আবারও তারা হামলা করেছিল, আবার আহত করেছিল। এই পর্যন্ত আমরা আজকে ট্রাইব্যুনালে বলেছি এবং ট্রাইব্যুনালে দেখিয়েছি ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে প্রথম যে অভিযোগ সেটি হলো 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 শতাধিক ছাত্র জনতাকে আহত করার উস্কানিদাতা হিসাবে আমরা তার এই তৎকালীন পত্রিকা উপস্থাপন করেছি। সাথে সাথে দেখিয়েছি যে ইউএনরে যে রিপোর্ট জমা দিয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের পরে, সেখানে ওবায়দুল কাদের সাহেবের নাম উল্লেখ করে ইউএন রিপোর্টে বলা আছে যে তিনি বিইং দি সেক্রেটারি অফ আওয়ামী লীগ এবং তৎকালীন একজন মন্ত্রী হিসাবে তার অধীনস্থ ছাত্রলীগকে এবং যুবলীগকে এবং আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মীদেরকে তিনি বিভিন্ন শব্দে বিভিন্ন বক্তব্যে উস্কানি দিয়েছিলেন। আমরা একটি রিপোর্ট ট্রাইব্যুনালে আজকে দেখিয়েছি, সেটি হলো ওবায়দুল কাদের সাহেব বলছেন যে ওয়ার্ডে এই আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এটি উনি ওনার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন। এতে করে প্রমাণিত হয় যে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ অ্যাজ পলিটিক্যাল অর্গানাইজেশন সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে ছাত্র জনতার উপরে হামলা করেছিল, তাদেরকে আহত করেছে এবং হত্যা করেছে। এটা শুধু ওবায়দুল কাদেরের সিদ্ধান্ত না, এটা শুধু আরাফাত অথবা নিখিল অথবা ইনানের সিদ্ধান্ত না, এটা ছিল আওয়ামী লীগের একটা অর্গানাইজেশনাল ডিসিশন, যার প্রেক্ষিতে আমরা দেখতে পেরেছি যে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি জেলায় আওয়ামী লীগ সশস্ত্রভাবে এই ছাত্র জনতার উপরে হামলা করেছিল। আমাদেরকে দুইটা জিনিস দেখতে হবে। একটা হলো সাংবাদিকদের সাথে যখন কথা বলছেন তখন বলছেন প্রতিরোধ গড়ে তুলুন, আর যখন ছাত্রলীগ সভাপতির সাথে মোবাইলে কথা বলছেন তখন বলছেন মারো না কেন, পিটাও না কেন, বাড়তে দাও কেন। তার প্রেক্ষিতে আমরা রেজাল্ট কি দেখতে পাচ্ছি? রেজাল্ট দেখতে পাচ্ছি সশস্ত্র পিস্তল হাতে ছাত্রলীগ ক্যাডাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপরে গুলি করছে। অতএব সামনে বলছেন প্রতিরোধ, কিন্তু ফোনে এবং কার্যকরভাবে ওনারা আসলে প্রতিরোধ না, এটা আসলে আক্রমণের কথাই উনি বলেছেন। আমরা ট্রাইব্যুনালে আজকে ওবায়দুল কাদের সাহেবের আর্গুমেন্টে দেখিয়েছি যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামাল সাহেবের সাথে ফোনে কথোপকথন করে
এই আন্দোলনকারী ছাত্রদের উপরে আক্রমণ করার জন্য উনি উস্কানিমূলক কথাবার্তা বলেছিলেন এবং শেখ হাসিনাকে এই বক্তব্য প্রদান করার ক্ষেত্রে তৎকালীন ভিসিরও বক্তব্য ছিল যে উনিও শেখ হাসিনাকে প্রভোগ করছেন যে উনি যেন এই ব্যবস্থা নেন। এটা যখন আজকে ট্রাইব্যুনালে আমি পড়ে শুনিয়েছি তখন ট্রাইব্যুনাল প্রশ্ন করেছেন যে আপনারা শেখ হাসিনার বিচার করেছেন, উনি যাকে সাথে কথা বলছেন তার ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন। আমি তখন বলেছি যে এই ঘটনায় অর্থাৎ 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র জনতার উপরে আক্রমণের ঘটনায় তৎকালীন ভিসি মাকসুদ কামাল সহ জাফর ইকবাল সাহেব সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। বিজ্ঞ চিফ প্রসিকিউটর স্যার যদি সন্তুষ্ট হন তাহলে উনি পরবর্তী পদক্ষেপ আপনাদেরকে জানাবেন। এই আর্গুমেন্ট চলছে, ওবায়দুল কাদের সাহেবের আর্গুমেন্ট চলবে এবং বাকি আরো যে 6 জন আসামি তাদের বিরুদ্ধে আর্গুমেন্ট চলবে আগামী সানডেতে আবার নতুন করে। এর আগে উনি অ্যাম্বুলেন্সে করে এসেছেন, উনাকে দেখে মনে হয়েছে উনি খুবই অসুস্থ, অথচ আজকে আমরা দেখতে পেলাম যে উনি একদম স্বাভাবিক সুস্থ মানুষের মতো হেঁটে ট্রাইব্যুনালে আসলেন। তো আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে মনে করি যে এটা উনি আসলে সুস্থ ছিলেন না, এটা ওনার একটা উনি অভিনয় করছেন। কেন করছেন সেটা হলো যেদিন উনি আসতে পারেননি সেদিন ছিল আইনের ভাষায় ওনার উপস্থিতিটা বাধ্যতামূলক। ওই দিন যদি উনি উপস্থিত না হন তাহলে এই মামলা আর প্রসিড করা যেত না, অর্থাৎ চার্জ গঠনের উপরে আদেশের দিন। আর আজকের এই দিনগুলোতে যদি উনি উপস্থিত নাও থাকেন, ওনার লয়ার থাকলেও এই মামলা প্রসিড করা যায়। সেখান থেকে আমরা অনুমান করতে পারি যে ওনার এই উপস্থিতি অথবা অনুপস্থিতিটা এটা ওনার ইচ্ছাধীন, ইচ্ছাকৃতভাবেই উনি করছেন।